এখন মানে আইনটা আমরা দেখি, আলোচনা হোক, তারপরে জি ডক্টর তহিম ভাই। যে সংগঠনের বিষয়টা তো খুবই স্পষ্ট, আইনটা যে খুব অস্পষ্ট কিন্তু তা না। আপনি দেখেন আইনটা হয়েছে 73 সনে, এবং আইনটা 73 শুধু এই আইসিটি আইনটাই হয়নি, তখন কিন্তু আমাদের সংবিধানে 47(3) অনুচ্ছেদ, এটা কিন্তু তখন অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। সেখানে কিন্তু এই প্রভিশনটা কিন্তু 73-তে রেখে দেওয়া হয়েছে, যদি কেউ গণহত্যা করে, যুদ্ধ অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে, তাহলে তার ক্ষেত্রে সে এই সংবিধানের আওতায় আপনি ফান্ডামেন্টাল রাইটসটা এক্সারসাইজ করতে পারবে না। এবং তার এই আইনটা, তাদেরকে ট্রাই করার যদি কোনো আইন করা হয়, তাহলে সেই আইনের কোনো বিধান সে চ্যালেঞ্জ করতে পারবে না। এটা আপনার 73-তেই করা হয়েছে। এবং গত পঞ্চদশ সংশোধনীতে যেটা করা হয়েছে, তো এখানে গভর্নমেন্টের কিন্তু একটা হোমওয়ার্ক ছিল, যতটা বোঝা যাচ্ছে। যখন 15 অ্যামেন্ডমেন্টটা সংসদে পাশ করেছে, তখন 47(3)তে 3টা শব্দ সংশোধন করা হয়েছে। সেখানে ব্যক্তি কিংবা কোনো সদস্য কিংবা সংগঠনকে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। এবং যার ফলশ্রুতিতে আজকে যে গতকালকে যে সংশোধনীটা হলো, সেখানেও কিন্তু ওই 47(3)র আলোকেই করা হয়েছে যে সংগঠনকেও বিচার করা যাবে। এখন খুবই আশ্চর্য যে জিনিসটা লাগে যে এই বিভিন্ন ধাপে কেন আইনগুলাকে সংশোধন করা হচ্ছে। এখন আজ গতকালকে যেটা গভর্নমেন্টের হোমওয়ার্ক ছিল বলে তো মনে হয় না। হোমওয়ার্কটা ছিল পলিটিক্যাল হোমওয়ার্ক ছিল, লিগ্যাল হোমওয়ার্ক ছিল না। আমি এটা আপনাকে ব্যাখ্যাটা দিচ্ছি কিভাবে। যে দেখেন গতকালকেও যে আইনটা করা হলো যে সংগঠনের বিচার, এখন স্বাধীন ভাই যেটা বললেন যে সংগঠনের বিচারটা একটা আপনার পেনাল সেকশন থাকতে হবে না, যে কোন সেকশনে কিভাবে তার দ্বন্দ্বটা কার্যকর হবে, কি দ্বন্দ্ব দেওয়া যাবে। এটাকে দ্বন্দ্বকে সংগঠনকে আপনি নিষিদ্ধ করবেন না, যারা সংগঠনের কর্তা ব্যক্তিরা ছিল তারাও মৃত্যুদণ্ডের আওতায় আসবেন। ডেফিনেটলি যখন এটা চার্জ করা হবে, তাদেরকে বিচারের আওতায় আনা হবে, ডেফিনেটলি এই জিনিসগুলো তো কাটবে। তাহলে কি করতে হবে আপনাকে? আরেকটা অ্যামেন্ডমেন্টে যেতে হবে। তো সরকার কেন এই জিনিসগুলাকে, এটা তো কালকেই করতে পারতো, এটা এমন কোনো বিষয় না। এবং যেটা 49 কনস্টিটিউশন বলা হচ্ছে রাষ্ট্রপতি ক্ষমা করবে, সেটাও কিন্তু এতদিন বলা হচ্ছে, সেটাও কিন্তু রেখে দেওয়া হয়েছে। এটা কিন্তু সরকারে, আমি যেটা বললাম যে এটা একটা পলিটিক্যাল হোমওয়ার্কের বিষয় হয়ে গেছে আইনি বিষয়ের চেয়ে। আপনি দেখেন শুরুটা দেখেন আমাদের যুদ্ধ অপরাধীর ক্ষেত্রে, যে প্রথম যে আইনটা করা হলো আমাদের কোলাবোরেটর অ্যাক্ট, সেখানে আপনাদের প্রায় 400 জন পাকিস্তানি সোলজারকে সেখান থেকে বাছাই করে 200 নেওয়া হলো, 195 নেওয়া হলো। 74 সনে 3 পক্ষের একটা চুক্তি হলো, যেটাকে সিমলা চুক্তি বলা হয়। পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই 195 জনকে ক্ষমা করে দেওয়া হলো কিংবা পাকিস্তানে ফেরত পাঠালো। কার ম্যান্ডেটে করলো? কে তাকে এই ক্ষমতাটা দিল? আজকে 16 কোটি মানুষ কিংবা সেই সময় যত মানুষ ছিল, তারা কি এই ক্ষমতা দিয়েছিল বঙ্গবন্ধুকে? এই প্রশ্নটা চলে আসবে। দ্বিতীয়ত আসছে যে 37,000 লোককে আপনি বিচারের আওতায় এনেছিলেন, সেখান থেকে 11,000কে আপনি দণ্ড দিলেন, তারা চলে আসলো। এবং 75 পরবর্তীতে বিএনপি সরকার এসেও কিন্তু তাদেরকে ক্ষমা করে দিল। 75-এর 31শে ডিসেম্বরে সবাইকে মুক্তি করে দিল। এবং পরবর্তী দেখেন এরশাদ আমলে, এরশাদ কিন্তু তাদেরকে রাজনৈতিকভাবে নিয়ে আসলো রাজনীতিতে। এবং এরশাদ পরবর্তী সময়ে কিন্তু বিএনপি ছত্র ছাড়াই কিন্তু তারা আবার শাখা প্রশাখা গজালো। এবং সবচেয়ে আশ্চর্য মজার যে বিষয়টা, আওয়ামী লীগ শাসন আমলের প্রথম দিকে তখন জাহানারা ইমাম আন্দোলন করলেন, এই আন্দোলনে গণ আদালত করে বিচার করলেন, মৃত্যুদণ্ড দিলেন। আওয়ামী লীগের এজেন্ডা তো এটা ছিল না। আওয়ামী লীগ সেই সময়ে এটার জন্য তো কোনো আন্দোলন করেনি, করেছে কেয়ারটেকারের জন্য। এবং সেই সময় তার সাথে কেয়ারটেকার আন্দোলনের সবচেয়ে বড় অংশীদার ছিল জামাত ইসলাম, এবং তারা এটার জন্য কোনো এজেন্ডাও রাখেনি, সেরকম আন্দোলনও করেনি। পরবর্তী বিএনপি এসে তাদের গাড়িতে ফ্ল্যাগই দিল। এবং এখন যেটা করছে, এখন কিন্তু আওয়ামী লীগের পলিটিক্যাল এজেন্ডাটা আমি যতটুকু মনে করছি যে তারা খুব খুশি হয় যদি বিএনপি থেকে জামাতকে বিচ্ছিন্ন করা হোক। জামাতে ফাঁসি হলো কিনা, দল নিষিদ্ধ হলো কিনা, তার চেয়ে কিন্তু পলিটিক্যালি তাদের গেইন হবে যদি বিএনপি থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা হোক। এই যে আমাদের যুদ্ধ অপরাধের ইস্যুটাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেভাবে খেলেছে, এবং আজকে শাহবাগের যে প্রজন্মের যে উত্থানটা হলো, যেটা প্রত্যাশিত ছিল আমাদের, এটা কেন হলো? সবই তো ঠিক চলছিল। এটা কি জুডিশিয়ারির বিরুদ্ধে হয়েছে? এটা কি বিএনপির বিরুদ্ধে হয়েছে? এটা হচ্ছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে। কারণ একটা কথা শোনা যাচ্ছিল তারা সমঝোতা করছে এদের সাথে, এবং এটা যখন দৃশ্যমান হয়ে গেল যে একজন ফাঁসির আসামি যিনি ফাঁসি পেতে যাচ্ছেন, ওনাকে ফাঁসি না দিয়ে
যাবজ্জীবন দেওয়া হলো, তখন কিন্তু তরুণ প্রজন্ম ফুঁসে গেছে। কিন্তু এখন ট্রাইব্যুনালের সামনে যদি বিচারকরা যদি তথ্য উপাত্ত যদি তা না দেখতে পান, এটাই তো বলছি যে তাদের কিভাবে, আপনি যদি বলছেন ফাঁসিটা কিভাবে, পলিটিক্যাল যেভাবে তারা এটাকে হোমওয়ার্ক করেছে, লিগ্যাল হোমওয়ার্ক কিন্তু করা হয়নি, এখনো করা হয়নি। স্বাধীন ভাই, আপনি কি লিগ্যাল হোমওয়ার্কের ব্যাপারে কিছু বলবেন? না,